আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো একটা ট্যাবলেট এবং একটা ক্যাপসুল যখন আমরা ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করি, মানে ওরালি যখন খাই, তখন সেটা প্রথমে ডিসইন্টিগ্রেশন হয়, মানে এই ট্যাবলেট এবং ক্যাপসুলটা প্রথমে ভাঙে। তো এরপরে সেটা ভাঙার পরে সেই ট্যাবলেট এবং ক্যাপসুল ডিজলিউশন হয়। ডিজলিউশন হওয়ার পরে সেটা আমাদের ইন্টেস্টাইন, স্টোমাক, বিভিন্ন টিস্যুতে অ্যাবজর্পশন হয়ে সেটা ব্লাডে প্রবেশ করে। যখন সেটা ব্লাডে প্রবেশ করে তখন সেটা ডিস্ট্রিবিউশন হয়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যায়। তো কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাওয়ার পরে সেটা রিসেপ্টরে বাইন্ড করার পরে সেটা কাজ শুরু করে, মানে অ্যাকশন শুরু করে, সেই ট্যাবলেট এবং ক্যাপসুলের অ্যাকশন শুরু হয়। তো অ্যাকশন শেষ হওয়ার পরে সেটা মেটাবলিজম হয়ে এক্সক্রেশন হয়ে বের হয়ে যায়। তাহলে একটা ট্যাবলেট এবং ক্যাপসুলের অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাকশন পর্যন্ত আসতে অনেক সময় লাগে। তো আমাদের বডির বিভিন্ন জায়গায় ইমিউন সিস্টেম কাজ করে। তো ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের বডি ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে ফাইট করে আমাদেরকে রক্ষা করে। ইমিউন সিস্টেম হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। তো আমাদের যেমন হোয়াইট ব্লাড সেল, স্কিন, বোন মেরু, স্টোমাক, মুখ, লাংস, তো বিভিন্ন জায়গায় ইমিউন সিস্টেম আছে। তো যেমন আমাদের মুখে মুখে যেমন হচ্ছে আমাদের সালাইভাতে এক ধরনের এনজাইম থাকে যে এনজাইম ব্যাকটেরিয়াকে কিল করে। তো মিউকাস মেমব্রেন আছে আমাদের মুখে, যে মিউকাস মেমব্রেনের কারণে মিউকাস মেমব্রেন ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, যার কারণে মাইক্রো অর্গানিজম কন্টামিনেশন আমাদের মুখে ঢুকতে পারে না। তো আমাদের মুখে এক ধরনের ইমিউন সেলস আছে যেগুলা ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে ফাইট করে আমাদেরকে রক্ষা করে। আমাদের যে স্টোমাক আছে এই স্টোমাক হাইলি অ্যাসিডিক কন্ডিশনে থাকে। তো এর পিএইচ সর্বদা 1.5 থেকে 3.5 থাকে। তো এই হাইলি অ্যাসিডিক কন্ডিশনে কোনো মাইক্রো অর্গানিজম, কোনো ব্যাকটেরিয়া, কোনো কিছুই সারভাইভ করতে পারে না, সব কিছুই মারা যায়। তো আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে, তো এই হোয়াইট ব্লাড সেল হচ্ছে জীবাণু মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে ফাইট করে। আমাদের হোয়াইট ব্লাড সেলের যে মনোসাইট, লিম্ফোসাইট আছে, তো এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বক্ষণ করে আমাদেরকে রক্ষা করে। তো একটা ট্যাবলেট এবং একটা ক্যাপসুল যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাকশন পর্যন্ত আসতে তার অনেক সময় লাগে। তো একটা ট্যাবলেট এবং ক্যাপসুলে যদি কোনো কন্টামিনেশন থেকে থাকে, কোনো মাইক্রো অর্গানিজম থেকে থাকে, আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে, তো এই ইমিউন সিস্টেম কিন্তু ওই কন্টামিনেশন বা মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে ফাইট করার জন্য এনাফ সময় পায়। কিন্তু স্টেরয়েড প্রোডাক্ট কিন্তু আমাদের শরীরের শিরার মাধ্যমে দেওয়া হয়। যেহেতু সেটা শিরার মাধ্যমে দেওয়া হয়, এটা সরাসরি ব্লাডে যাবার পরে ডিস্ট্রিবিউশন হওয়ার পরে অ্যাকশন শুরু করে। তো আমাদের এই স্টেরয়েড প্রোডাক্টে যদি কোনো কন্টামিনেশন থেকে থাকে, কোনো মাইক্রো অর্গানিজম থেকে থাকে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে থাকে, আমাদের বডি কিন্তু তার বিরুদ্ধে ফাইট করার মতো এনাফ সময় পায় না। আমাদের বডির ইমিউন সিস্টেম তার উপরে কাজ করার মতো সময় পায় না। তো সে কারণে স্টেরয়েড প্রোডাক্টে যদি কোনো কন্টামিনেশন থেকে থাকে আমাদের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায়, এবং কি আমরা সাথে সাথে মৃত্যুবরণ করতে পারি বা সারভাইভ করতে পারি। তাহলে স্টেরয়েড প্রোডাক্ট কি? স্টেরয়েড প্রোডাক্ট হচ্ছে এমন এক ধরনের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে লিভিং মাইক্রো অর্গানিজম থেকে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জি, এগুলো থেকে সম্পূর্ণ ফ্রি থাকতে হবে। তো স্টেরয়েড প্রোডাক্টে কোনো জার্ম থাকা যাবে না, কোনো ব্যাকটেরিয়া থাকা যাবে না, কোনো কন্টামিনেশন থাকা যাবে না। যেহেতু কোনো ব্যাকটেরিয়া, কোনো কন্টামিনেশন, কোনো জার্ম থাকা যাবে না, তাহলে স্টেরাইল প্রোডাক্ট এমন এক জায়গায় তৈরি করতে হবে যে জায়গায় সেই এগুলো হবে না। তো স্টেরাইল প্রোডাক্ট সাধারণত মানে ক্লিন রুমে তৈরি করা হয়। ক্লিন রুম কি? ক্লিন রুম হচ্ছে এমন এক ধরনের রুম যে রুমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, মেনটেন করা হয় এবং কন্ট্রোল করা হচ্ছে টু প্রিভেন্ট পার্টিকেল এবং মাইক্রোবিয়াল কন্টামিনেশন। মানে এই রুমে কোনো মাইক্রোবিয়াল এবং পার্টিকেল কন্টামিনেশন হবে না। তো ক্লিন রুম, একটা রুম যদি ওয়েল ডেকোরেটেড হয়, একটা রুম যদি চকচকা ঝকঝকা হয়, তাহলে কি তাকে আমরা ক্লিন রুম বলতে পারবো বা ওই জায়গায় কি আমরা ম্যানুফ্যাকচারিং করতে পারবো? আসলে না। ক্লিন রুমের কিছু ক্রাইটেরিয়া আছে। এক নম্বর ক্রাইটেরিয়া কি? পার্টিকেল। ক্লিন রুমে দুই ধরনের পার্টিকেল প্রবেশ করে, 0.5 মাইক্রোমিটারের পার্টিকেল এবং 5 মাইক্রোমিটারের পার্টিকেল। এখন একটা রুমে কি পরিমাণ পার্টিকেল আছে তার উপর ভিত্তি করে ক্লিন রুমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ক্লাস ডি, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন ক্লাস এ তে 0.5 মাইক্রোমিটারের পার্টিকেল 35-20 এট রেস্ট অবস্থায় 35-20 এই পরিমাণ থাকতে পারবে সর্বোচ্চ 0.5 মাইক্রোমিটার পার্টিকেল।
এবং ইনঅপারেশন অবস্থাও সেম পরিমাণ থাকতে পারবে, এর থেকে বেশি থাকা যাবে না, এর থেকে কম থাকা যাবে কিন্তু সর্বোচ্চ এই পরিমাণ থাকতে পারবে। তো 5 মাইক্রোমিটার পার্টিকেল আমাদের অ্যাট রেস্ট অবস্থায় ক্লাস এতে একটা থাকা যাবে না এবং ইনঅপারেশন অবস্থাও একটাও থাকা যাবে না। এখন হচ্ছে হলো অ্যাট রেস্ট অবস্থা আর ইনঅপারেশন অবস্থা কি? ইনঅপারেশন অবস্থা হচ্ছে একটা কম্প্রেশন রুম বা একটা ফিলিং রুম যখন ফিলিং বা কম্প্রেশন চলতেছে ওই অবস্থায় যদি আমি ওই রুমের পার্টিকেল কাউন্ট করি তাহলে যে কাউন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইনঅপারেশন অবস্থা। অ্যাট রেস্ট অবস্থা কি? অ্যাট রেস্ট অবস্থা হচ্ছে একটা কম্প্রেশন রুমে কম্প্রেশন শেষ বা একটা ফিলিং রুমে ফিলিং শেষ হবার পরে আমি সেই রুমটা ভালোভাবে ক্লিন করছি। তো ক্লিন করার পরে আমরা এটা 20 মিনিট রেখে দেবো। কেন? কারণ পার্টিকেলটা সেটেল ডাউন হওয়ার জন্য। তো 20 মিনিট পরের অবস্থাকেই বলা হয় অ্যাট রেস্ট অবস্থা। তো 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এয়ার চেঞ্জ পার আওয়ার। একটা রুমে কতবার এয়ার চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি তে দেওয়া আছে। ক্লিন রুমে 1 ঘন্টায় 20 থেকে 600 বার এয়ার চেঞ্জ হতে হবে। যেমন হচ্ছে ক্লাস এতে বা আইএসও গাইডলাইন 5 ক্লাস এতে হচ্ছে 240 থেকে 600 বার এয়ার চেঞ্জ হতে হবে 1 ঘন্টায়। যেমন ক্লাস বিতে 150 থেকে 240 বার এয়ার চেঞ্জ হতে হবে 1 ঘন্টায় একটা রুমে। আমরা যদি বলি যে এই রুমটা ক্লাস সি তাহলে সেই ক্লাস সির রুমে 60 থেকে 900 বার এয়ার চেঞ্জ হতে হবে প্রতি ঘন্টায়। তো 3 নম্বর হচ্ছে এয়ার ফ্লো। ক্লিন রুমে সাধারণত ল্যামিনার এয়ার ফ্লো ব্যবহার করা হয়। ল্যামিনার এয়ার ফ্লো সবসময় ইউনিডাইরেকশনাল ফ্লো হয় আর এই ফ্লোটা সবসময় কনস্ট্যান্ট রেটে থাকে। তো এর রেঞ্জ হচ্ছে এয়ার ফ্লো রেঞ্জ হচ্ছে 0.36 থেকে 0.54 মিটার পার সেকেন্ড। তো ক্লিন রুমে সাধারণত ফিল্টার ব্যবহার করা হয় কারণ ক্লিন রুমে যে এয়ারটা প্রবেশ করে সেটা ফিল্টার হয়ে ফিল্ট্রেশন হয়ে আমাদের ক্লিন রুমে প্রবেশ করে। তো ক্লিন রুমে 2 ধরনের ফিল্টার ব্যবহার করা হয়, একটা হেপা ফিল্টার একটা আলফা ফিল্টার। হেপা ফিল্টার যেটা 99.97 ইফিসিয়েন্সিতে 0.3 মাইক্রোমিটারের পার্টিকেল ট্র্যাপ করতে সক্ষম, আর যেটা আলফা ফিল্টার যেটা 99.99 ইফিসিয়েন্সিতে 0.12 মাইক্রোমিটারের পার্টিকেল ট্র্যাপ করতে সক্ষম, আটকে দিতে সক্ষম। 5 নম্বর ক্লিন রুমের যে টেম্পারেচার সেটা সর্বদা 20 ± 2 থাকতে হবে এবং ক্লিন রুমের যে হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি সেটা 60 ± 5 থাকতে হবে। ক্লিন রুমের যে প্রেশার সেটা প্রেশার ডিফারেন্স থাকতে হবে 10 থেকে 15 প্যাসকেল। তো আমি যদি ধরি এইটা হচ্ছে ক্লিন রুম আর এটা হচ্ছে সারাউন্ডিং এরিয়া তাহলে ক্লিন রুম অবশ্যই পজিটিভ প্রেশার থাকতে হবে সারাউন্ডিং এরিয়া থেকে, কারণ যদি পজিটিভ প্রেশার না থাকে, যদি সারাউন্ডিং এরিয়া পজিটিভ প্রেশার থাকে তাহলে সারাউন্ডিং এরিয়া থেকে পার্টিকেল ক্লিন রুমে প্রবেশ করে ক্লিন রুমকে কন্টামিনেশন করে ফেলবে। তো সেজন্য ক্লিন রুম সর্বদা পজিটিভ প্রেশার রাখতে হয় সারাউন্ডিং এরিয়া থেকে। ধরতে পারি আমরা করিডোর বা অন্য রুম থেকে পজিটিভ প্রেশার থাকতে হয়। তো 8 নম্বর হচ্ছে ক্লিন রুমে মাইক্রোবিয়াল লিমিট। যেমন হচ্ছে আমি যদি বলি যে এই রুমটা ক্লাস সি তাহলে এই রুমের মাইক্রোবিয়াল লিমিট থাকতে হবে 100 সিএফইউ। সিএফইউ কি? সিএফইউ হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট, মানে সিএফইউ ইন্ডিকেট করে অ্যামাউন্ট অফ লিভিং মাইক্রোঅর্গানিজম ইন এ স্যাম্পল। আমি যদি এক্সাম্পল দিই 100 সিএফইউ পার মিটার কিউব, মানে সেখানে 100 বায়েবল মাইক্রো অর্গানিজম আছে পার মিটার কিউব এয়ারে। তো ক্লিন রুমে লাইট থাকতে হবে অনেক বেশি, সর্বনিম্ন মানে 500 সমান লাক্স অথবা 500 থেকে বেশি লাইট থাকতে হবে এবং নয়েজ থাকতে হবে খুবই কম, আমাদের 65 ডেসিবেলের থেকে কম থাকতে হবে যাতে আমরা ওই রুমে কাজ করতে কমফোর্ট ফিল করি এবং ফোকাস করতে পারি। তো ক্লিন রুমে অবশ্যই এইচ ব্যাগ সিস্টেম ব্যবহার করা হয়। এইচ ব্যাগ সিস্টেম হচ্ছে হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। তো এইচ ব্যাগ সিস্টেমের কাজ কি? তো এইচ ব্যাগ সিস্টেম হচ্ছে এয়ার ফিল্ট্রেশন করে, টেম্পারেচার কন্ট্রোল করে, হিউমিডিটি কন্ট্রোল করে, প্রেশার কন্ট্রোল করে, ওই রুমের এয়ার ফ্লো কন্ট্রোল করে এবং ওই রুমে কতবার এয়ার ফ্লো মানে এয়ার চেঞ্জ হবে, সম্পূর্ণ রুমের এয়ার কতবার চেঞ্জ হবে এইটাও কন্ট্রোল করে এইচ ব্যাগ সিস্টেম। তো একটা ক্লিন রুমে সব থেকে বেশি কন্টামিনেশন করে হচ্ছে মানুষ দ্বারা। মানুষই হচ্ছে সব থেকে বেশি কন্টামিনেশন করে ক্লিন রুমে, প্রায় 80% কন্টামিনেশন হয় মানুষের দ্বারা। তো মানুষের কোন কোন জায়গা থেকে কন্টামিনেশন হয়? যেমন মানুষের স্কিন ফ্ল্যাকেজ, সর্বদা মানুষের স্কিন ফ্ল্যাকেজ হয়।
যেমন ক্লিন রুম গাউনিং পরে যদি কেউ গাউনিং পরে প্রপার গাউনিং পরে যদি কেউ ক্লিন রুমে দাঁড়িয়ে থাকে, তাহলে মিনিটে 1 লাখ স্কিন ফ্ল্যাকেস নিঃসরণ হয়। আর এই 1 লাখ স্কিন ফ্ল্যাকেসে মাইক্রো অর্গানিজম থাকে 1000 থেকে 10,000। তাহলে যদি একটা মানুষ স্কিন ফ্ল্যাকেসের মাধ্যমে ক্লিন রুম গাউনিং পরে যদি মিনিটে 1 থেকে 10,000 মাইক্রো অর্গানিজম নিঃসরণ করে, তাহলে আমরা তো 1 মিনিট ডিউটি করি না, আমরা ডিউটি করি 8 ঘন্টা। তাহলে কত কোটি কোটি মাইক্রো অর্গানিজম আমরা নিঃসরণ করি ক্লিন রুম গাউনিং পরার সত্ত্বে। যদি কেউ ক্লিন রুম গাউনিং পরে স্লোলি হাঁটে, তাহলে সে 50,000 থেকে 5 লাখ মাইক্রো অর্গানিজম নিঃসরণ করে পার মিনিটে। তাহলে 8 ঘন্টায় কত কোটি কোটি মাইক্রো অর্গানিজম নিঃসরণ করে মানুষ এই স্কিন ফ্ল্যাকেসের মাধ্যমে। আর যদি কেউ গাউনিং না পরে ক্লিন রুমে প্রবেশ করে, তাহলে সে 1 লাখ থেকে 10 লাখ মাইক্রো অর্গানিজম নিঃসরণ করে পার মিনিটে। 8 ঘন্টায় কোটি কোটি মাইক্রো অর্গানিজম। তো শুধু কি স্কিন ফ্ল্যাকেসের মাধ্যমে না, আমরা যখন নিঃশ্বাস নেওয়ার সময় প্রতি নিঃশ্বাসে 100 থেকে 300 ড্রপলেট বের হয়। আর এই ড্রপলেটে 1000 থেকে 30,000 মাইক্রো অর্গানিজম থাকে। আমরা যখন কথা বলি, তো কথা বলার সময় 1 লাখ থেকে 5 মিলিয়ন মাইক্রো অর্গানিজম নিঃসরণ করি পার মিনিটে। তাহলে 8 ঘন্টাতে কোটি কোটি মাইক্রো অর্গানিজম নিঃসরণ করি আমরা যখন কাশি দেওয়ার সময় মিনিটে প্রতি কাশিতে 5 লাখ থেকে 5 মিলিয়ন মাইক্রো অর্গানিজম নিঃসরণ করি। তাহলে আমরা যত কাশি দিব তত বেশি ক্লিন রুমকে কন্টামিনেশন করব। আমরা যখন হাসি দেই, প্রতি হাসিতে 10 মিলিয়নের থেকে বেশি 1 কোটির থেকে বেশি মাইক্রো অর্গানিজম নিঃসরণ করি। তাহলে আমরা যখন নিঃশ্বাস নেই তখন ক্লিন রুমকে কন্টামিনেশন করি, যখন আমরা কথা বলি তখন ক্লিন রুমকে কন্টামিনেশন করি, হাসি দেই, কাশি দেই, এই অ্যাক্টিভিটিগুলো করে আমরা ক্লিন রুমকে প্রচুর পরিমাণ কন্টামিনেশন করি। তো মোস্ট ডেঞ্জারাস কন্টামিনেশন কি? মোস্ট ডেঞ্জারাস কন্টামিনেশন হচ্ছে আমাদের স্কিনের যে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, এই সেবাসিয়াস গ্ল্যান্ড হচ্ছে অয়েলি সাবস্ট্যান্স নিঃসরণ করে। তো এই অয়েলি সাবস্ট্যান্স এবং আমাদের যে স্কিন ফ্ল্যাকেস আছে, এই অয়েলি সাবস্ট্যান্স এবং স্কিন ফ্ল্যাকেস যখন একসাথে মিশা যায়, তখন এমন এক ধরনের সাবস্ট্যান্স তৈরি করে যেগুলো ক্রিটিক্যাল সারফেস এরিয়াতে, যেমন ফ্লোর, ইকুইপমেন্ট, মেশিন, ওয়াল, এগুলোতে এমনভাবে লেগে যায় যেগুলো আর 70% আইপিএ দেয়া যদি আমরা ডিসইনফেকশন করি সেগুলো আর রিমুভ হয় না। আস্তে আস্তে ওইটা কি করে, বায়োফিল্ম তৈরি করে। তো বায়োফিল্ম কি? বায়োফিল্ম হচ্ছে গ্রুপ অফ মাইক্রো অর্গানিজম যেগুলো একসাথে আবদ্ধ হয়ে থাকে এবং তারা তাদের চারপাশে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। তাহলে এই বায়োফিল্ম আমরা কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবো? তো বায়োফিল্ম রিমুভ করতে হলে আমাদের স্ট্রং ডিসইনফেক্টেন্ট ব্যবহার করতে হবে। যেমন প্যারাসিটিক অ্যাসিড ব্যবহার করতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে হবে, এনজাইমেটিক ক্লিনার ব্যবহার করতে হবে। সেই বায়োফিল্মের জায়গায় সম্পূর্ণভাবে ভালোভাবে ওয়াশ করতে হবে, প্রতিদিন ওয়াশ করতে হবে, পিউরিফাইড ওয়াটার দ্বারা, ডব্লিউএফআই দ্বারা ক্লিন করতে হবে। এরপরেও যদি রিমুভ না হয়, তাহলে অবশ্যই আমাদের সেই জায়গাটা, সেই ফ্লোর বা সেই ওয়াল বা সেই মেশিন, সেটা রিপ্লেস করতে হবে। তো আমি যে বললাম আমরা হাঁচি কাশি এর মাধ্যমে যে কোটি কোটি মাইক্রো অর্গানিজম নিঃসরণ করি, সেগুলো কই দেখাতে যায় না। আসলে সেগুলোর সাইজ এতই ছোট যে, যেমন আমরা একটা চুলকে যদি 100 খণ্ড করি, লম্বালম্বি না কিন্তু পাশাপাশি, তাহলে একটা ব্যাকটেরিয়ার সাইজ হয়। তাহলে একটা চুলকে 100 খণ্ড করলে কি তার কোনো অস্তিত্ব দেখতে পারবো আমরা? একটা চুলকে যদি 1000 খণ্ড করা হয়, তাহলে সেটা একটা ভাইরাসের সাইজ হয়। তাহলে মাইক্রো অর্গানিজম কিরকম ক্ষুদ্র! শুধু কি আমরা ক্লিন রুমকে কন্টামিনেশন করি? না, ক্লিন রুম কন্টামিনেশন হয় ফ্যাসিলিটি দ্বারা, ইকুইপমেন্ট দ্বারা, প্রসেস দ্বারা, ম্যাটেরিয়াল দ্বারা, ইউটিলিটি দ্বারা, সর্বশেষ সবথেকে বেশি পার্সোনাল দ্বারা ক্লিন রুম কন্টামিনেশন হয়। যেহেতু আমরাই ক্লিন রুমের সবথেকে বড় কালপিট, আমরাই সবথেকে বেশি ক্লিন রুমকে কন্টামিনেশন করি, তাহলে আমরা মানুষ কেন ঢুকতে দেই ক্লিন রুমে? আসলে আমাদের হাতে এই ধরনের প্রযুক্তি এখনো আসে নাই, রোবোটিক সিস্টেমটা আসে নাই। যেহেতু আসে নাই, তাহলে তো মানুষদের চালাইতে হবে। তাহলে কিভাবে আমরা ক্লিন রুমের কন্টামিনেশনটা রোধ করতে পারি? হাউ টু মিনিমাইজ হিউম্যান কন্টামিনেশন ইন ক্লিন রুম। 1 নম্বর হচ্ছে কি প্রপার গাউনিং। আমরা যে গাউনিংটা পরবো,
আমরা যে এরিয়াতে ঢুকবো ওই এরিয়ার যে এসওপি আছে ওই এসওপি অনুযায়ী আমরা গাউনিং পড়বো। অবশ্যই গাউনিং পড়ার সময় প্রপারলি পড়তে হবে, কোনো জায়গায় কোনো ফাঁকা রাখা যাবে না। আমরা গাউনিং পড়লাম, আমাদের নাক দেখা গেল, নাক বের হয়ে গেল, আমাদের হাত বের হয়ে গেল, এভাবে গাউনিং পড়লে আমাদের ক্লিন রুমটা কন্টামিনেশন হবে। তাহলে প্রপার গাউনিং পড়তে হবে, ফুল বডি কভার করতে হবে, কোনো স্কিন এক্সপোজ হওয়া যাবে না। অবশ্যই স্টেরাইল গ্লাভস পরতে হবে, ফেস মাস্ক পরতে হবে, হেড গিয়ার পরতে হবে, হেড গিয়ারের ভিতর দিয়ে নাক বের হওয়া যাবে না, এবং আমাদের শু কাভার অবশ্যই প্রপারলি পরতে হবে। এরপর হচ্ছে কি, ক্লিন রুমকে যদি আমরা কন্টামিনেশন রোধ করতে চাই বা মিনিমাইজ করতে চাই তাহলে আমাদের রেস্ট্রিক্টেড মুভমেন্ট করতে হবে। রেস্ট্রিক্টেড, আমরা অযথা দৌড়াদৌড়ি করব না, হাঁটাহাঁটি করব না, আমাদের হাত অযথা নড়াচড়া করবো না। যত বেশি হাঁটাহাঁটি করবো, যত বেশি নড়াচড়া করবো, তত বেশি পার্টিকেল বের হবে আমাদের শরীর থেকে, কন্টামিনেশন হবে ক্লিন রুম। তো অবশ্যই যেমন একটা একটা মানুষ, একটা পার্সন যদি ক্লিন রুম গাউনিং পরে শুধু দাঁড়িয়ে থাকে তাহলে সে মিনিটে 1 লাখ পার্টিকেল বের করে। কিন্তু যদি সেই মানুষটাই ক্লিন রুম গাউনিং পরে যদি স্লোলি হাঁটে তাহলে মিনিটে 5 লাখ পার্টিকেল তার শরীর থেকে বের হয়। তাহলে 8 ঘন্টা ডিউটি করি আমরা, 8 ঘন্টাতে কত কোটি কোটি মাইক্রো অর্গানিজম নিঃসরণ করি আমরা। আর যদি কেউ ক্লিন রুম গাউনিং না পরে তাহলে সে 1 কোটিরও বেশি মাইক্রো অর্গানিজম নিঃসরণ করে 1 মিনিটে। তাহলে অবশ্যই রেস্ট্রিক্টেড মুভমেন্ট করতে হবে, হাত পা নড়াচড়া কম করতে হবে যাতে কন্টামিনেশন কম হয়। তো ক্লিন রুমে আমরা যখন কোনো প্রোডাক্ট হ্যান্ডেলিং করি, তো এই প্রোডাক্ট হ্যান্ডেলিং করতে হলে অবশ্যই সেটা ডিরেক্টলি টাচ করতে পারবো না আমরা। আর প্রোডাক্ট হ্যান্ডেলিং এর সময় সেটা আমরা দূর থেকে হ্যান্ডেলিং করবো অবশ্যই, এবং প্রোডাক্ট যখন হ্যান্ডেলিং করবো তখন তার সাথে কোনো কথা বলবো না এবং বেশি নিঃশ্বাস প্রশ্বাস ছাড়বো না। যত তাড়াতাড়ি সম্ভব কাজ ওইখান থেকে শেষ করে প্রোডাক্ট থেকে দূরে চলে আসবো। তো ক্লিন রুমে যখন আমরা আমরা যখন অসুস্থ থাকবো, যখন আমাদের অ্যালার্জি থাকবে, যে কোনো অসুস্থতা, তখন আমরা ক্লিন রুমে প্রবেশ করবো না। আমাদের যে সুপারভাইজার আছে তারা বলবো, অথবা আমাদের ডিপার্টমেন্টের যে হেড তাকে আমরা জানাবো আমি অসুস্থ। অসুস্থ অবস্থায় একটা মানুষ সুস্থ অবস্থার থেকে অনেক পরিমাণ বেশি কন্টামিনেশন করে ক্লিন রুমে। যেহেতু স্টেরাইল প্রোডাক্টে কোনো পরিমাণ কন্টামিনেশন থাকা যাবে না, সেখানে আমাদের কন্টামিনেশন করার মতো কোনো অধিকার নাই। তো পার্সোনাল হাইজিন থাকতে হবে, যেমন আমাদের ডেইলি শাওয়ার নিতে হবে, আমাদের ক্লিন ক্লথ পরতে হবে, এবং গাউনিংয়ের ট্রেনিং নিয়মিত করতে হবে। এসওপি অনুযায়ী আমাদের গাউনিংটা অবশ্যই মেনটেন করতে হবে। তো এই একটা জিনিস, মোবাইল ফোন, আমার ম্যাটেরিয়াল ঠিক আছে, আমার ইকুইপমেন্ট ঠিক আছে, আমার প্রসেস ঠিক আছে, আমার গাউনিং ঠিক আছে, এ টু জেড সব ঠিক আছে, কিন্তু যদি আমি মোবাইলটা ক্লিন রুমে বের করি আমাদের সব কিছু বৃথা, সব কিছু শেষ। একটা স্টাডিতে দেখা গেছে একটা টয়লেটের যে সিট, তো এই সিটে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তার থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া ক্যারি করে মোবাইল ফোন। তাহলে অবশ্যই ক্লিন রুমে আমরা একটা টয়লেটের 10টা টয়লেটের সিট বের করে আমরা কাজ করতে পারবো না। তাহলে মোবাইল বের করে কি কাজ করা যাবে? অবশ্যই যাবে না। এই মোবাইল ক্লিন রুমে বের করলেই প্রচুর পরিমাণ ক্লিন রুমটা কন্টামিনেশন হবে, আমরা কিন্তু দেখতে পারবো না। কারণ পার্টিকেল, মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো খুবই ক্ষুদ্র, এগুলো খালি চোখে দেখা যায় না। ক্লিন রুমে নেল পলিশ, কসমেটিক্স, লোশন, হেয়ার স্প্রে এগুলো ব্যবহার করে ক্লিন রুমে ঢোকা যাবে না। ক্লিন রুমে আমরা পেপার, পেন্সিল, ইরেজার, মার্কার, হাইলাইটার এগুলো ব্যবহার করতে পারবো না। অ্যাসেপ্টিক যে রুমগুলো আছে যেগুলো ক্লাস এ এবং ক্লাস বি, সেখানে তো আমাদের স্টেরাইল কলম ব্যবহার করা হয়, স্টেরাইল বিএমআর ব্যবহার করা হয়, স্টেরাইল পেজ ব্যবহার করা হয়, স্টেরাইল পেজ ব্যবহার করা হয়। তো ক্লিন রুমে আউটসাইড কোনো ফুড বা ড্রিঙ্ক এইগুলা নিয়ে ক্লিন রুমে ঢোকা যাবে না। ক্লিন রুমে পার্সোনাল মেডিকেশন মানে ওষুধ নিয়ে আমি ক্লিন রুমে ঢুকতে পারবো না। ক্লিন রুমে অবশ্যই বডি স্প্রে দিয়ে ঢোকা যাবে না। তো জুয়েলারি, তারপরে হ্যান্ড ঘড়ি এগুলো পরে ক্লিন রুমে আমরা ঢুকতে পারবো না। তো ক্লিন রুমে এক জায়গা থেকে অন্য জায়গায় পেপার, পেন্সিল, কি এগুলা পাস করা যাবে না। এক এরিয়া থেকে অন্য এরিয়াতে আমরা সেগুলো পাস করতে পারবো না। তো ক্লিন রুমে অবশ্যই আনঅথরাইজ পারসন প্রবেশ করতে পারবে না। ক্লিন রুমে অ্যাক্সেস কন্ট্রোল থাকতে হবে এবং যারা আনট্রেনেড পারসন, ওয়ার্কার, তারা ক্লিন রুমে প্রবেশ করতে পারবে না। তো ক্লিন রুমে আমাদের ফার্স্ট এয়ার ইফেক্ট সম্পর্কে জানতে হবে। ল্যাব থেকে কোন দিকে এয়ার ফ্লো হচ্ছে এবং কোন দিকে বের হচ্ছে সেই সম্পর্কে আমাদের প্রপার ধারণা থাকতে হবে। তা না হলে আমাদের আমাদের যে এয়ার ফ্লো হচ্ছে সেখানে যদি হাত, আর্ম বা বডি দ্বারা বাধাগ্রস্ত করি তাহলে আমাদের রুমটা কন্টামিনেশন হয়ে যাবে। তো এয়ার ফ্লো সম্পর্কে আমাদের জানতে হবে।
ক্লিন রুমে ঢোকার সাথে সাথে পাখির মতো উড়াল দিয়ে চলে যাওয়া যাবে না। যখনই ব্রেক হবে বা লাঞ্চ পিরিয়ড হবে আমরা তখনই বের হওয়ার চেষ্টা করব। তো ক্লিন রুমে বেশি সংখ্যক লোক কাজ করা যাবে না। ক্লিন রুমে অযথা কথা বলা যাবে না। যত বেশি কথা তত বেশি কন্টামিনেশন। তো কম কথা বলে কাজ করতে হবে, কম নড়াচড়া করে কাজ করতে হবে। তো ক্লিন রুমে লাউডলি কথা বলা যাবে, লাউডলি কথা বললে আরো বেশি কন্টামিনেশন হবে। ক্লিন রুমে জোরে জোরে হাসা যাবে না, যত হাসি তত কন্টামিনেশন। তো ক্লিন রুমে যখন কোনো কিছু পড়ে যাবে ফ্লোরে, তো সেটা অপারেশন অবস্থায় সেটা আমি উঠাতে পারবো না। অপারেশন চলা অবস্থায় সেটা আমরা পা দিয়ে সাইডে রাখবো। অপারেশন শেষ হলে সেটা আমরা ক্লিন করে স্টেরিলাইজ করে তারপর ব্যবহার করবো, তার আগে না। তো ক্লিন রুমে আমরা হেলান দিয়ে আরাম নেওয়া যাবে না। ক্লিন রুম আরামের জায়গা না। তো ক্লিন রুমে আমরা যখন ড্রেস পরবো তখন সেই ড্রেসের আনজিপ করা অবস্থায় নেতামি করা যাবে না। অবশ্যই প্রপারলি ড্রেসটা পরতে হবে। তো ক্লিন রুমে বেশি সংখ্যক লোক কাজ করা যাবে না। যত বেশি সংখ্যক লোক তত বেশি কন্টামিনেশন। এই জন্য আমাদের ক্লিন রুমে যত কম সংখ্যক লোক নিয়ে কাজ করা যায় তত ভালো, তত কন্টামিনেশন কম। এই একটা জিনিস, স্মোকিং। যারা মনে করে স্মোকিং না করলে আমাদের স্মার্ট দেখা যাবে না, তাদের ক্লিন রুমে প্রবেশ করা একদম নিষেধ। এখন কেউ যদি স্মোকিং ছাড়া বাঁচতে না পারে, তাদের ক্ষেত্রে সর্বনিম্ন 45 মিনিট পর ঢুকতে হবে। মানে 45 মিনিট আগে কোনোভাবেই স্মোকিং করে ক্লিন রুমে ঢোকা যাবে না। তো ক্লিন রুমে অবশ্যই অ্যাপ্রুভ গার্মেন্টস পরতে হবে, গ্লোভস পরতে হবে। তো আমাদের যে ব্লু ড্রেস সেটা টেটন কটনের হয়ে থাকে এবং হোয়াইট ড্রেস থাকে 100% পলিস্টারের। তো গ্লাভস পরার যে একটা নিয়ম আছে, গ্লাভস কিন্তু বাস করা থাকে। তো প্রথমে বাস খুলবো, এরপর আমরা হাত দিয়ে এক হাতে ধরবো। এটা কিন্তু যখন টাচ করবো তখন কিন্তু এটা নন স্টাইল হয়ে গেল। তো এরপরে এক হাত ঢোকাবো, এরপরে এই পাশে আমরা স্টেরাইল পাশ দিয়ে ওই পাশ ধরবো, এরপর ঢোকাবো। ঠিক আছে? তো বাম হাত ঢোকানোর পরে আমরা এই পাশ দিয়ে ই করে দেবো, ওই পাশ স্টাইল, তাহলে ওই পাশে স্টাইল, আমরা এই পাশ নন স্টাইল, এই পাশে নন স্টাইল টাচ লাগলো। তো এই হচ্ছে গ্লাভস পরার নিয়ম। তো আমরা গ্লাভসে ক্লিন রুমে অবশ্যই 15 থেকে 30 মিনিট পর পর 70% আইপিএ দিয়ে স্প্রে করবো, ডিসইনফেক্টেন্ট করবো। তো গ্লাস চেঞ্জের ফ্রিকোয়েন্সি আছে, কোন ক্লাসে কোন মানে কত সময় পর পর গ্লাস চেঞ্জ করতে হয়, গ্লাভস চেঞ্জ করতে হয়। যেমন আমাদের আইএসও গাইডলাইন 5 বা এ ক্লাসে অবশ্যই প্রতি প্রতি 30 থেকে 60 মিনিট পর পর গ্লাভস চেঞ্জ করতে হয়। যদি কোনো নন স্টাইল জায়গায় টাচ লাগে তাহলে সাথে সাথে গ্লাভস চেঞ্জ করতে হবে। আমাদের ক্লাস বিতে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর পর গ্লাভস চেঞ্জ করতে হয়, এবং কোনো নন স্টাইল জায়গায় যদি টাচ লাগে অথবা গ্লাভস যদি ছিঁড়ে যায় তখন চেঞ্জ করতে হবে। ক্লাস সি, যে রুমটা ক্লাস সি, সেই রুমে আমরা শিফটের শুরুতে ঢুকবো, গ্লাভস পরবো এবং 4 ঘন্টা পর পর চেঞ্জ করব। আর যদি ড্যামেজ হয় তাহলে চেঞ্জ করবো অবশ্যই। এবং প্রতি 15 থেকে 30 মিনিট পর পর আইপিএ দ্বারা স্প্রে করব ক্লাস ডিতে শিফটের শুরুতে এবং যখন ড্যামেজ হবে তখন। তো এই স্টাইল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিন্তু কোনো সাধারণ পেশেন্টের জন্য না। এই প্রোডাক্টগুলো অবশ্যই একটা ক্রিটিক্যাল পেশেন্টকে দেওয়া হয়, যে মরণ বাচন এই সব নিয়ে আর কি আছে, যে তার খুবই ক্রিটিক্যাল অবস্থা। যেহেতু খুবই ক্রিটিক্যাল অবস্থা, তার মানে তার কিন্তু মানে ইমিউন সিস্টেম কিন্তু অলরেডি মানে ব্রেকডাউন হয়ে গেছে, বা ইমিউন সিস্টেম কিন্তু দুর্বল হয়ে গেছে। তো আমরা যদি এই লোককে আমি যদি মাইক্রো অর্গানিজম যুক্ত বা কন্টামিনেশন যুক্ত স্টেরাইল প্রোডাক্ট যদি আমি তারে দেই, তাহলে কিন্তু তার মারাত্মক ক্ষতি হয়ে যাবে এবং কি মারা যেতে পারে। এই জন্যে আমরা যখন ডিউটি করব অবশ্যই ক্লিন রুম বিহেভিয়ারটা মানবো, যাতে কন্টামিনেশন কম হয়, যাতে কন্টামিনেশন না হয়। ক্লিন রুম বিহেভিয়ার যত মানবো তত প্রোডাক্ট সেফ, আর প্রোডাক্ট সেফ পেশেন্ট সেফ। আর এই মানে পেশেন্ট আমি হতে পারি, আমার পরিবারে কেউ হতে পারে, আমার এলাকার কেউ হতে পারে, আমার দেশের মানে আমার জেলার কেউ হতে পারে, আমার দেশের তো অবশ্যই। তাহলে আমরা এই প্রোডাক্টগুলো অবশ্যই ক্লিন রুম বিহেভিয়ার মানে মেনে তারপর বানাবো। তো ক্লিন রুমে অবশ্যই যে আমরা ডিউটি করব, প্রথম 2 ঘন্টা আমি ক্লিন রুমের বিহেভিয়ার মানলাম, পরের 2 ঘন্টা মানলাম না, এরকম হওয়া যাবে না। অবশ্যই আমি যদি 8 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টায় আমার এই বিহেভিয়ার একরকম থাকতে হবে। তো এই ক্লিন রুমের ট্রেনিংটা শুধু মানে জানলে হবে না, সেটা মনে প্রাণে মানতে হবে। মনে প্রাণে মানলেই আমার কন্টামিনেশন কম হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।